কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে চরম গরম, এই চরম গরমে আপনার দেহকে ঠান্ডা রাখতে অবশ্যই একটি কাঁচা আম, কলা, তেঁতুল এসবের ভর্তা খাওয়া প্রয়োজন। কারণ কাঁচা আম, তেঁতুল, কলা আপনার শরীরকে ঠান্ডা রাখবে। তো চলুন আজকে আমরা একটি কাঁচা আম, কাঁচা কলা এবং তেঁতুল দিয়ে মজাদার একটি জিভের জল আসা একটি আচার বানাচ্ছি। তো চলুন দেখে নিই কীভাবে আমরা সেই আচারটি বানাচ্ছি। আমার বন্ধু বাবু সে আজকে আমার গাছ থেকে আম পেড়ে সে আম দিয়ে আমরা ভর্তা বানিয়ে খাবো। আমরা মোটামুটি আমাদের 3টি গাছ থেকে দুটি দুটি করে আম পেড়েছি এবং বাবুর গাছ থেকেও সে 3টি আম পেড়েছে। তো আমরা এই আমগুলো এখন ছিলে নিচ্ছি। আম ধুয়ে টুয়ে আমরা ছিলছি। আম ছিলার পর আমরা এই আমগুলোকে ভর্তা করে খাবো। বাবু বেশ এইসব ছেলাছিলিতে এবং ভর্তা করাতে মেয়েরই কাজে মোটামুটি সে এক্সপার্ট, দ্রুতই সে কাজগুলো করতে পারে। মেয়ে মানুষ হয়তো বা তার মতো এত দ্রুত আম ছেলাতে পারবে না, এবং সে যে পরিমাণ টক খেতে পারে এটা কোনো মেয়ের পক্ষেও সম্ভব না। এখন হয়তো বা বয়স হয়ে গিয়েছে বলে একটু কম খায়, কিন্তু যখন তার বয়স ছিল, যখন কিশোর ছিল, তখন আমরা প্রতি বছরই প্রতিদিনই প্রায় আমের টকের মৌসুম যখন আম, তেঁতুল, জলপাই এগুলো হয়, সে মুহূর্তে আমরা প্রতিদিনই 4-5 আমরা 2-3 বন্ধু করে এবং আমের পার্টি দিতাম, মানে আম ভর্তার পার্টি। সাধারণত এইগুলা এখন মনে পড়লে আমাদের নস্টালজিক হয়ে যাই আমরা, যে কী একটা দিন ছিল। আমরা তখন আমাদের আম গাছ ছিল না, বাবুদের আম গাছ ছিল। আমরা হয়তো এর গাছ থেকে ওর গাছ থেকে আম পেড়ে তেঁতুল জোগাড় করে লবণ চিনি দিয়ে আমরা আম কাটতাম। আমাদের বাসার পাশে ছিল একটা ধান ক্ষেত, রেল লাইনের পাশে। এইখানে ওরা চাষ করতো। এখানে ওরা টমেটো, শসা, গাজর এগুলো চাষ করতো। আমরা কি করতাম, ওই ক্ষেত থেকে টমেটো, শসা, গাজর দিয়ে সালাদ বানিয়ে খেতাম। কারো কাছ থেকে বড়ই নিয়ে আসে। এই যে সালাদের যে টেস্ট, এটা বর্ণনা করে শোনা যাবে না। যারা এগুলা করে খেয়েছে তারাই একমাত্র জানে যে এটার কি অমৃত স্বাদ। বাবু দেখতে দেখতে মোটামুটি বড় আমটি আছে না, অধিকাংশ আমগুলো ছিলে ফেলতেছে। হয়তো বা একটু সময় লাগতে পারে। তো আপনারা দেখতে থাকুন যে আম কীভাবে আম কেমন দেখেন। আমি র ফুটেজে রেখেছি, আম ছিলানোর দক্ষতা এটা আসার মাস্তা ভর্তা লাগে। আম এটি ভালো তারা তো বন্ধু বাবুর জন্য, কারণ সে আমাদেরকে এই আম ভর্তা খাইয়ে আজকে এনে করে রাখবে। এইখানে এই দর্শকের ভূমিকা পালন করছি, কারণ আমি এখানে ভিডিও করছি আপনাদের জন্য। আপনাদেরকে দেখাবো যে সে আসলে এই আম ভর্তাটা আমরা কীভাবে করে খাচ্ছি। এমন সুন্দর সুন্দর ভর্তা খেতে সাধারণত আমাদের বছরে আমরা একবার খাই, 2-1 দিন, কিন্তু গত 2-3 বছর খাওয়া হয়নি। তো এই বছর বাবু বললো যে চল একবার খেয়ে নিই। আমি 3-4 দিন ধরে বলতেছিল, কিন্তু আমাদেরও সময় হয়েছিল, যেহেতু আমাদেরও বয়স হয়েছে, ব্যস্ততা বেড়েছে, ফ্যামিলি আছে। আগের মতো তো টক খাওয়ার যে একটা আবেদন, সেটাও এখন আর নেই। কারণ এই টক খাওয়ার আবেদনগুলো তো থাকতে হবে, না হলে এই ধরনের কর্মকাণ্ড করতে যে ইচ্ছা লাগে, সেই ইচ্ছা তো একটা বয়সের প্রয়োজন। তো আমরা এই বয়সে যে ইচ্ছাটা করতে পেরেছি, সেটা অনেকটাই বাবুকে ধন্যবাদ দিতে হয়। কারণ তার প্রতিদিন তার যে আগ্রহ এবং তার যে হলো আমাদেরকে তাড়া দেওয়া, এই জন্য আমরা হয়তো ভর্তার জন্য আমরা এই উদ্যোগটি নিলাম। তো আমাদের এক বড় ভাই আছে, মাসুম ভাই, উনি টক পছন্দ করেন, ওনাকে আমরা দাওয়াত দিয়েছি। উনি মোটরসাইকেল দিয়ে আসতেছেন, কারণ আমাদের পাশের মেন রোডের রাস্তায় কাজ এই মুহূর্তে ওনাকে আমরা দাওয়াত দিয়েছি। উনি অনেকটা দূর ঘুরে ঘুরে আসতেছেন। তো বাবুর মেয়ে চলে আসতে দেখাচ্ছে ভিডিওতে। বাবুর মেয়ে খুব চঞ্চল, দুষ্ট এবং খুব বুদ্ধিমতী। তার মেয়ের চেহারাটা খুবই মিষ্টি। সে যখন আমাদের পাশে আসে তখন আমাদের হাসি উঠে যায়। তার মিষ্টি দুষ্টু দুষ্টু কথা, তার বুদ্ধিযুক্ত কথাতে আমাদের হাসি চলে আসে। দেখতে থাকুন। এই ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কারণ এইখানে আমরা পুরোটা র ফুটেজ ব্যবহার করছি। খারাপ না করলে এটা গেছে।
হুম 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 বাবু এখন আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেডিং করে নিচ্ছে। এতে করে আম কি হবে যে স্মুথলি আমগুলো ফালি স্লাইস হবে এবং ভর্তাই একটা এই স্লাইস আমের যে ভর্তা সেটা আপনার মুখে টক ভাবটা একটু কমিয়ে দিতে চেষ্টা করবে। কারণ এখন যেহেতু আমাদের বয়স হয়ে গেছে দাঁতের এতটা টক নিতে পারে না, এই জন্য আমরা আমগুলোকে ফালি করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। তো আপনারা এগুলো দেখতে থাকুন কীভাবে সে কাজগুলো করতেছে। এই কাজটা সে খুব দ্রুত করতে পারে, কারণ এটা তার অনেক দিনের অভিজ্ঞতা। আমরা রান্না বাড়া করে যখন বন্ধু বান্ধব খাওয়া দাওয়া করি তখন বাবুকে দিয়ে আমরা সাধারণত এই ধরনের সবজিগুলো পেঁয়াজ এই সবজি কাটাকাটি বিষয়গুলো বাবুই করে থাকে। আমরা হয়তো বা রান্নার থেকে সহায়তা করি, এখন বেশ ভালো রান্না করতে পারি। মাংসগুলো সাধারণত মাংস রান্না হলে আমি করি, আর খিচুড়ি টিচুড়ি পোলাও এগুলো সাধারণত বাবুই করে। আমরা অনেক দিন ধরে পার্টি টার্টি দিই না, তো চেষ্টা করবো সামনে কোনো পার্টিতে যদি আমরা কিছু রান্না করে থাকি তাহলে এগুলো আপনাকে আপনাদের শেয়ার করতে চেষ্টা করবো। বর্তমানে খেললে কি হলো? আস্তে করিয়া দেখেন হালকা গেছে তো গেছে বাকি হ্যাঁ তুমি 200 বসো বসো নেব মাসুম রাখো তোমার কাছে রাখো। আঙ্কেল একটা সালাম দিছো? আঙ্কেল সালাম দিছো না দেখতে? না দিলে মাছটা জগড়া লাগাই ফেয়াই হলো বুঝছো? না দিলে হয়েছে পানি এতে দেখেনি মনে আছে জিয়া উদ্যানের সংসদ ভবনের খাইতাম জন্য আমরা তো কেন খাইতে খাও না বইয়া হরি না আরো এতই লাগবে ওটা আধা কেজি এমন লোক দেবো। এটা কমটা না, এটি মেলা দিয়ে এটা বড় বলে দেয় বোঝা যায় না। ওটা অতটি ভর্তা খাইলে বলা যায় পুইরা আনতে কো পুইরা দিতে কো এই কাঁচামরিচ লইতে ওরা বোঝা যায় হইছে না যায় কো শুকনা মরিচ কলা কাটা বুঝে যায় কলা দেলা কলা খোলা হেঁটা হোক বিক্রি আছে কলা বিকতে এই যে এই গাছটার কলাই করে আসতে করে গেল মাটি দেওয়া জমা তা না দিলেই থাকতো মাটি নাই তোরা এনে অবশ্য কলা গাছ লাগাই যাও ওই কলা গাছ এনে কি কলা দিবি মনে আছে তো? এলা কলা একটা জঙ্গল হয়ে আছে কলা হইছে গাছটি তো তোরা বেনিশ করে দিছ একবারে গাছটি তো বেনিশ করে না গাছ কয়টা আছে এখন তো বরং আরো বেশি গাছ লাগাইছি আমরা আর একটা দিয়ে দিব ওইটা না আর কলা দিস কলা এদিকে হয়ে দেবো কলা তো তোর কলা দিস না। এই যে মোটামুটি আম এবং কলা ফলে হলো। এখন আমরা নিজেদের গাছ থেকেই কাঁচামরিচ তুলে এই কাঁচা ঝাল দিয়ে আমরা ভর্তা করব। এটাও একটা চমৎকার বিষয়, সাধারণত সবারই তো আর গাছ থাকে না। তো আমাদের সেই গাছ দিয়ে আমরা কাঁচামরিচ গ্রেডিং করে দিচ্ছি আম ভর্তায়। এখন কাঁচামরিচগুলো বাবু বলে গ্রেডিং করে দিচ্ছে গ্রেটার দিয়ে। দেখা যাক সে কী আর কি করে। কাঁচামরিচ আমরা বেশি 4-5টি কাঁচামরিচ ব্যবহার করছি যাতে করে, যেহেতু আম অনেকগুলো এবং আমরা যেহেতু ঝাল খেতে পছন্দ করি তাই আমরা বেশি পরিমাণে ঝাল দিয়ে আম ভর্তা খাচ্ছি। এরপরে আমরা অবশ্য শুকনো মরিচ ব্যবহার করবো এতে। বাবুর ওয়াইফকে দিয়ে আমরা 4-5টি শুকনো মরিচ ভাজিয়ে নিয়েছি। এরপরে দেখেন কাঁচা আম বাবুর গাছ থেকে দুটো আরও কাঁচা আম পেড়ে আনা হয়েছে। এই কাঁচা আমগুলো হাড়ি ভাঙা আম। এই আমগুলো পাকা অবস্থায় এত মিষ্টি
যা আপনাকে ভাষায় বলে বোঝানো সম্ভব না। একটা মজা আছে। জিনিস মজা না এই কোনটা ফ্রিজের জিনিস? কাঁচামাচ ফ্রিজের আমার গাছ তুললে আমরা কাঁচামাচ ফ্রিজের ব্যবস্থা কাঁচামাচ কাছে সকলে গাছ তুললে নেবি কাঁচামাচ রাখছি। ভাই শুনছ? তুলবি কতটা? হুম মতন আছে না কম আছে না দেখি বলে দেবো 400 বেশি কম হইব। একটু আধটু কম হইতে পারে। আরে বড় 400 জায়গা আছে হ্যাঁ 150 টাকার মধ্যে জীবন কালে আসতেছে আসে দেখতে হয়তো বা কইতা 4 ভাই কাছে কলা গাছটা কি হয়ে যায় হয়ে যায় সেই তা সরষে তেল আছে না ও সরিষার তেল দেওয়ার লাগতো না এবার। সরষে তেল দিলেই সেন্টাই করতে না সরিষার তেল ভালো না। না এই যে সরিষা এই যে তেল আমাদের টেক্সচার আছে না আচ্ছা তখন ডিক্কামিটা দিয়া তেল দাও লবণের বাড়িটা দই আনবা কি লবণ আনছো আনো চুলটা শুকায় গেছে এই যে সেদিন পরে এই যে পাউডার কাজ কিছু অনেক সহজ চিনি দে আমরা কই বাইরে হয়ে গেছিলেন গে বাইরে দেখি আমন যায় মনে হইতেছে অনেকটা গাড়িটার মধ্যে তেল নেই দেখা যায় না তো চিন্তা করে এখন থেকে এই ঘুরে ঘুরে যাইবা নাই ভাই না না আপনি চিন্তা করলে আপনি নাচতে পারতেন নাচতে এলে কই মিনিট লাগলো আমি আমি ডুববাম হইলো আলমখানে ইয়াটা হারিয়া হয়ে গেছি হলো সেই বাসা রাস্তা রেললাইনটা আমি শুধু আইনা গেলে এক্সাক্ট সোজা না হ্যাঁ কেউ সেই আলম খানে বাসে ইনতে পারবেন ওই যে ইনতে আগুড়ে না মানে মাথার জায়গা আইন না কিন্তু না রেলেন দিলে ডাইরেক্ট রেলেন দিয়ে এবারে বন্ধু তো আমি করছি সারা জীবনে যত ভুল আছে সব আমি টক তো কমে গেছে হ্যাঁ টক তো কমে গেছে ও টক কমে গেলে টক তো ইনতে নাই তো থাকে না নাকি তোমার তো ভুল করছি রে কি মাখাও তোমার এটাই শেষ ঠিক আছে আচ্ছা ভরা হয়ে যাচ্ছে আমি হ্যাঁ ধরে যাতে আবার ভেতরে সাধারণত গাছ আমাদের আশেপাশে সবসময় থাকে আমরা গাছকে সবসময় চেষ্টা করব ভালো যত্ন নিতে সেবা যত্ন করতে কারণ এরা হচ্ছে প্রকৃতির একটি নীরব বোবা প্রাণী যারা জীবিত এদের মুভমেন্ট নেই কিন্তু এরা অকৃত্রিমভাবে আপনাকে অক্সিজেন সাপ্লাই দিয়ে বাঁচিয়ে রেখেছে এই ধরিত্রীকে বাঁচিয়ে রাখার জন্য প্রকৃতিকে সবুজ নির্মল রাখার জন্য এই গাছের কোনো বিকল্প নেই তাই আমরা সবসময় চেষ্টা করব যেন এই গাছ কখনোই আমাদেরকে গাছকে যেন বাঁচিয়ে রাখতে
কারণ এই গাছই আমাদের বাঁচিয়ে রেখেছে। তো গাছকে সবসময় বাঁচিয়ে রাখার জন্য আমরা নিয়মিত পরিচর্যা করব, পানি দেব, আমাদের আঙিনায় চেষ্টা করব ফল, কাঠ এবং সৌন্দর্যবর্ধন গাছ লাগানোর চেষ্টা করব। কারণ এইসব গাছই আমাদেরকে নির্মলভাবে বায়ু দিয়ে যাচ্ছে, বাঁচিয়ে রাখছে। তো আমরা যারা গাছ পছন্দ করি তারা বেশি বেশি করে গাছ লাগাবো, আর যারা গাছ হয়তো পছন্দ করি কিন্তু আমাদের সুযোগ নেই গাছ লাগানোর, তারা চেষ্টা করব গাছ লাগাই এমন কোনো সংগঠন, পরিবেশবাদী সংগঠনের মাধ্যমে যুক্ত হতে এবং তাদেরকে হয়তোবা আর্থিক সহায়তা দিয়ে হয়তোবা শ্রম দিয়ে চেষ্টা করব গাছ লাগাতে। এই ধরনের গাছগুলো সাধারণত প্রকৃতিতে খুবই বিরল হয়। এই গাছগুলো সাধারণত রঙ্গন কাঠ হতে পারে, বেলি ফুল, এই যে সুন্দর বেলি ফুল গাছ, এই বেলি ফুল গাছগুলো তো হয়তো বা আমাদের জন্য অনেক উপকারী হতে পারে। যেখানে দেখছি আমরা গাছ, বিলাতি ধনে গাছ, এই বিলাতি ধনে গাছও তো হয়তো অনেক উপকারী হতে পারে। তো আমরা চেষ্টা করবো এই ধরনের গাছগুলো লাগানোর জন্য। এইসব গাছ লাগিয়ে আমরা আমাদের প্রকৃতিকে অবশ্যই নির্মলভাবে চেষ্টা করব। খাবার নিয়ে যাবে
অসংখ্য করে রাখতে হবে। শীতকালে তারা এই খাবারগুলো করবে। দেখাচ্ছি আমি একটা ক্যাকটাস গাছ। এই যে সুন্দর ক্যাকটাস গাছ, তার গা ভর্তি কাটা, কিন্তু দেখতে কাটা হলেও সুন্দর, কিন্তু এর কোনো ওষুধি গুণাগুণ আছে কিনা বা এটা আমরা কখনো রান্না করে খেতে পারি না সবজি হিসেবে, কিন্তু এটা সাধারণত আমি যখন পাহাড়ি অঞ্চলে যাই ওখানে আমি দেখতে পারি যে পাহাড়ি যেসব আদিবাসী আছে তারা তাদের বাড়ির আঙিনায় সেই সীমান্ত দেয়াল হিসেবে ইউজ করে। এগুলো সাধারণত 4-5 ফিট লম্বা হয় এবং এগুলো ঝোপঝাড় ঝোপ হিসেবে থাকে। তখন এগুলো বেড়া হিসেবে কাজ করে, বাড়ির দেয়াল হিসেবে কাজ করে। এগুলো অনেকে ইউজ করেন। এইটা হলো দেখালাম। আর এইটা যে কি গাছ এটা আমি বলতে পারবো না। এখানে প্লাস্টিকের ইয়েতে গাছ হয়ে গিয়েছে। আর এই গাছের মধ্যে ঘাস জন্মিয়েছে, কিন্তু এই গাছের নাম আমি জানি না। সামনে এই যে বাড়ির সামনে ফুল আছে, গাছ দেখতেছি, এগুলো তো আর কি। আবার কথা হবে, দেখা হবে। আবার দেখা হবে ইনশাল্লাহ। ফোন ক্যামেরাটা কোথায়? ওইটা দেখলাম। ফোন চলে এলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে আমি আবার আপনার হাতে শেয়ার করে চলেছি আমার বাগানের ছোট ছোট বৃক্ষরাজিগুলো। এই দেখুন এই বৃক্ষগুলোতে এখানে সাধারণত পাথরকুচি পাতা, এখানে এটা হচ্ছে গিয়ে আপনার ধনিয়া পাতা, এটা হলো ক্যাকটাস, এটা ঘাস, এটা বেলি ফুল, এটা যে কি রঙ্গন নাকি গাছ তাই না, হতে পারে তেমন কোনো একটা গাছ হতে পারে, কি গাছ সেটা আমি বলতে পারছি না। এই সাধারণত এই বাগানে আমরা যদি এই গাছগুলো লাগিয়ে থাকি এই গাছগুলো অবশ্যই আমাদের উপকার করবে। এই গাছগুলো আমরা অক্সিজেন পাবো গাছ থেকে, গাছের পাতা থেকে আমরা অক্সিজেন পাবো, গাছগুলো আমাদেরকে অনেক সহায়তা করবে। গাছ থেকে আমরা বাতাস পাই, অক্সিজেন পাই এবং এগুলো সব প্রকৃতির জন্য অনেক দরকারি এবং এগুলো সৌন্দর্যবর্ধন গাছ। এগুলোতে আমরা প্রতিদিন বিকেলে পানি দিই এবং পানির সাথে সাথে এই গাছগুলো থেকে আমরা বেশ ভালো পরিমাণে একটা অক্সিজেন পেয়ে থাকি। এই যে এই গরমের ভিতরে যখন চারিপাশে যখন রোদ, তখন আমার এই বাগানে এই গাছগুলো আমাকে এই জায়গাগুলো ছায়া সুসমন্ডিত রাখতেছে এবং এখানকার যে টেম্পারেচার সেটা অনেকটাই কম বাইরের রোদের থেকে। তাই আপনারা আপনাদের বারান্দায় বা যেখানেই জায়গা পাবে সেখানেই ছোটো ছোটো অর্নামেন্টাল সব প্ল্যান্টগুলো লাগাতে চেষ্টা করবেন, কারণ এই ধরনের প্ল্যান্টগুলো সাধারণত আমরা
স্বল্প জায়গায় এবং স্বল্প খরচে গাছ সাধারণত আমাদের প্রকৃতির জন্য একটি প্রয়োজনীয় উপাদান, কিন্তু আমরা বাংলাদেশে সাধারণত 25% বনায়ন থাকা দরকার, কিন্তু আমরা আমাদের সুবিধার্থে আমাদের নিজস্ব আবাসনের প্রয়োজনে নানা ধরনের কারণে আমরা সেটা দেখতে পেয়েছি মাত্র 9%। এবং এই যে এখন এই গরমের দিনে জলবায়ু পরিবর্তনের সময় যে একটা বিরূপ প্রভাব বাংলাদেশে পড়েছে, সেটা মাত্র 25% গাছের জায়গায় 9% রাখার কারণে আমরা এর ভয়ঙ্কর বিরূপ প্রভাবের মুখে পড়েছি। এই মৌসুমে বাংলাদেশে গড় তাপমাত্রা কখনো 33 ডিগ্রি উপর যেত না, ইদানিং সেটা 40 ডিগ্রি ক্রস করেছে। তো এই যে ভয়ঙ্কর টেম্পারেচার, এই টেম্পারেচারের কারণে আমরা আমাদের ভালোই ক্ষতি করে গরম বোধ করি। এই সময় যে ভয়াবহ গরম, এই গরমের একমাত্র কারণে আমরা আমাদের গাছগুলোকে কেটে ফেলেছি। আমাদের এই গাছ কেটে আমরা আমাদের যে পরিমাণ ক্ষতি করেছি তার খেসারত হয়তো আমরাও দিয়েছি এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদেরকে দিয়ে দিতে হবে। এই চরম গরম তাদেরকে ভোগ করতে হবে। এই এসির গরমে হয়তো বা আপনি কিছু যারা একটু বিত্তশালী তারা হয়তো এফোর্ড করতে পারবে, কিন্তু যারা দরিদ্র আছে তারা কি করবে? তাদের যদি গাছ না থাকে, গাছ যেখানে আছে সেখানে যে টেম্পারেচার আর গাছবিহীন এলাকায় প্রায় 5 থেকে 7 ডিগ্রি টেম্পারেচারের পার্থক্য থাকে। এই যে আমরা আমাদের যে আশেপাশে সব গাছ কেটে আমরা এখানে ইমারত তৈরি করতেছি, তো এই ইমারতগুলো তো যদি আমরা গাছ রেখে করতাম তাহলে আমাদের গাছ এই ইমারতগুলোকে ছায়া দিত, তাহলে আমাদের ওই ইমারতগুলোতে টেম্পারেচার কম থাকতো। তো আমরা আমাদের নিজের ক্ষতি তো নিজেই করতেছি। তো আমরা চেষ্টা করবো এখন থেকে যেন আমাদের রাষ্ট্রের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের বনভূমি রক্ষা করতে হবে, বনভূমি বৃদ্ধি করতে হবে এবং কার্বন ডাই অক্সাইড নিঃসরণ কমাতে হবে। কার্বন ডাই অক্সাইড নিঃসরণ সাধারণত যেসব প্রতিষ্ঠান, যেসব শিল্প প্রতিষ্ঠানগুলো করে থাকে সেগুলো আমাদেরকে মিনিমাইজ করা দরকার। আর এই যে এই গাছগুলো তো অবশ্য প্রকৃতিকে ঠান্ডা রাখছে, আর প্রকৃতির জন্য এই গাছের অপরিসীম অবদান। এগুলো যতদিন আমরা বুঝতে পারবো ততই আমাদের জন্য লাভ। আমরা যদি বুঝতে পারতেছি না, সেই জন্য আমাদের ভয়াবহ ক্ষতি হয়ে যাচ্ছে। আর এই ক্ষতিগুলো তো আমাদের কি কারণ হয়েছে? এতে দেখা যাচ্ছে প্রতি বছর বাংলাদেশে ভয়াবহ বন্যা হচ্ছে। এই বন্যায় যে আমাদের শত লক্ষ টন ফসল নষ্ট হচ্ছে। আমাদের এসব ফসল আমদানি করতে হচ্ছে মোটা অঙ্কের ডলার বৈদেশিক মুদ্রা দিয়ে, এতে করে আমাদের রিজার্ভের উপর প্রচণ্ড চাপ পড়ছে। আমরা হয়তো বা এসবের যে একটা আমাদের বাংলাদেশে বর্তমানে যে পরিমাণ খাবার দরকার সেগুলো উৎপাদন করতে পারতেছি না, আমদানি করতে হচ্ছে। এই জন্য আমাদের যে হলো রিজার্ভ, সেটা রিজার্ভও আমাদের টান পড়ছে এবং এই রিজার্ভ দিয়ে আমরা আমাদের যে আমদানি ব্যয় নির্বাহ করতে পারছি না। এর জন্য আমাদেরকে বহির্স্থ লোন নিতে হচ্ছে। তো আমরা যদি আমাদের এই প্রকৃতিকে আমরা আমাদের ইকোসিস্টেমের সাথে যদি যুক্ত করতে পারি এবং সেটা প্রকৃতি বান্ধব করতে পারি, তাহলে অবশ্যই একটা সময় দেখা যাবে যে আমরা আমাদের প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখছে। আমরা যেহেতু এখন প্রকৃতির বিরুদ্ধাচার করছি, প্রকৃতি আমাদের সাথে বিট্রে করছে। প্রকৃতিকে আমাদের নিজেদের মতো করে নিয়ে আসতে হবে। এখন আমাদের প্রকৃতিকে আমরা শাসন করতে গিয়ে প্রকৃতিকে আমরা বৈরূপ করে ফেলেছি। প্রকৃতি আমাদের বিরুদ্ধাচার করছে, এতে করে প্রকৃতির যে ভয়াল রূপ, তাদের যে করাল গ্রাস আছে সেগুলো এখন সে দেখাচ্ছে। প্রতি বছর যে আমাদের সুন্দরবনকে আমরা ধ্বংস হয়ে যাচ্ছে বড় বড় ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে।